এই বিশাল জাহাজটিকে একবার দেখুন। খোলা সমুদ্রে প্রায় ৩৫ ফুট উঁচু দানবীয় ঢেউয়ের মধ্যে পড়েও এটি টিকে থাকার চেষ্টা করছে। এমন দৃশ্য দেখলে মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যেই ঢেউগুলি জাহাজটিকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে, কিন্তু বাস্তবে এখানে ঠিক উল্টো ঘটনা ঘটে। এত ভয়ঙ্কর সমুদ্রের মাঝেও এই বিশাল জাহাজগুলি সহজে ডুবে যায় না, আর এর পেছনে কাজ করে অসাধারণ কিছু বৈজ্ঞানিক কৌশল। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র ঢেউও যদি আসে এই জাহাজগুলি কিভাবে বেঁচে ফেরে, প্রচণ্ড ঝড়ের মধ্যে দিয়েও জাহাজ ঠিক কিভাবে চলে, জাহাজগুলির মেকানিজম কিভাবে কাজ করে এবং কিভাবে এর নির্মাণ শৈলী এত কঠিন পরিস্থিতিতেও জাহাজটিকে অপ্রতিরোধ্য করে তোলে। যদি কোনো বড় কার্গো জাহাজের সামনের অংশ আপনি ভালো করে দেখেন তাহলে বুঝবেন জাহাজের গা সোজাভাবে নিচে নামে না, উপরের দিকে উঠতে উঠতে সেটি একটু বাইরের দিকে বাঁকানো থাকে। এই নকশা কিন্তু শুধু দেখানোর জন্য নয়, বরং সমুদ্রের ভয়ঙ্কর ঢেউ সামলানোর জন্যই তৈরি করা হয়েছে। যখন বিশাল ঢেউ জাহাজের সামনে এসে আঘাত করে তখন সেই বাঁকানো অংশ ঢেউয়ের শক্তিকে পাশের দিকে সরিয়ে দেয়, ফলে জল সরাসরি জাহাজের গায়ে ধাক্কা মারতে পারে না। অর্থাৎ যে আঘাত ইস্পাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে তার অনেকটাই বাতাসে ছিটকে নষ্ট হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাহাজের এরকম বিশেষ আকৃতি তাকে অতিরিক্ত ভাসমান শক্তি দেয়। যখন জাহাজ বিশাল ঢেউয়ের মাঝখানে গভীর অংশের নিচে নেমে যায় তখন জলের চাপ তাকে আবার উপরের দিকে ঠেলে তোলে, ফলে জাহাজ খুব বেশি নিচে ডুবে যাওয়ার আগেই নিজেকে সামলে নিতে পারে। এই কারণেই বড় জাহাজের সামনে এবং পেছনের অংশ একটু বেশি উঁচু করে তৈরি করা হয়, কারণ ঝড়ের সময় সমুদ্রের জল সাধারণত এই দিক দিয়েই সবচেয়ে বেশি উঠে আসে। এই অতিরিক্ত উচ্চতায় অনেক সময় জাহাজের ভেতরে জল ঢোকা থেকে রক্ষা করে। আসলে জাহাজের প্রতিটি বাঁক, প্রতিটি কোণ আর প্রতিটি ডিজাইন তৈরি করা হয়েছে সমুদ্রের ভয়ঙ্কর ঢেউয়ের সঙ্গে লড়াই করার জন্য। কিন্তু জাহাজের আসল মেকানিজম শুধু উপরের অংশেই নয়, জলের নিচেও লুকিয়ে আছে। বড় জাহাজগুলির সামনে জলের নিচে একটি গোলাকার অংশ দেখা যায়, যাকে বিশেষভাবে ডিজাইন করা হয় ঢেউয়ের শক্তি কমানোর জন্য। সাধারণভাবে দেখলে মনে হতে পারে এটি জাহাজের গতি কমিয়ে দেবে, কিন্তু বাস্তবে এটি ঠিক উল্টো কাজ করে। যখন জাহাজ সামনে এগোয় তখন এই অংশটি ঢেউয়ের বিপরীতে আরেকটি ছোট চাপ তৈরি করে, ফলে সমুদ্রের ধাক্কা অনেকটাই কমে যায়। ঝড়ের সময় এটি জাহাজের সামনের অংশকে অতিরিক্ত ভাসমান শক্তিও দেয়, যাতে জাহাজ হঠাৎ সামনের দিকে অতিরিক্ত নিচে ডুবে না যায়। কিন্তু এখানে আরেকটি বড় মেকানিজম হলো এত ভারী ইস্পাতের জাহাজ আদৌ ভেসে থাকে কিভাবে, যেখানে শক্ত ইস্পাতের একটি টুকরো সরাসরি জলে ফেললে সেটি মুহূর্তেই ডুবে যাবে। তাই আসল মেকানিজম লুকিয়ে আছে জাহাজের ভেতরের ফাঁপা কাঠামোর মধ্যে। জাহাজের বিশাল খোলের ভেতরে প্রচুর বাতাস আটকে থাকে, আর যখন এই বিশাল কাঠামো জলের উপরে বসে তখন এটি বিপুল পরিমাণে জলকে সরিয়ে দেয়। সেই সরানো জল আবার জাহাজকে উপরের দিকে ঠেলে দেয়। একে বলে ভাসমান শক্তি। সহজ ভাষায় জাহাজ যত বেশি জল সরাবে জলও তাকে তত বেশি উপরের দিকে ঠেলে রাখবে। একটি বিশাল কার্গো জাহাজকে ভেসে থাকতে হলে হাজার হাজার টন জল সরিয়ে রাখতে হয়। তাই জাহাজের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা খুব হিসাব করে তৈরি করা হয়। আর ঝড়ের সময় এই হিসাবেরই আসল পরীক্ষা শুরু হয়, কারণ বিশাল ঢেউ ডেকের উপরে উঠে এসে অতিরিক্ত জল জমায়, ফলে জাহাজ আরও ভারী হয়ে যায়। তখন জাহাজ সামান্য নিচে নামলেও সেটি আরও বেশি জল সরাতে শুরু করে এবং আবার নতুনভাবে ভারসাম্য ফিরে পায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন ঝড়ের সময় জাহাজ অনেকটা একদিকে কাত হয়ে যায়, কখনো কখনো 40 ডিগ্রি পর্যন্ত হেলে পড়তে পারে। দূর থেকে মনে হয় এবার বুঝি উল্টে যাবে, কিন্তু ঠিক কয়েক সেকেন্ড পরেই সেটি আবার সোজা হয়ে যায়। এর কারণ হলো জাহাজের ভারী ইঞ্জিন, ফুয়েল ট্যাঙ্ক এবং অন্যান্য ওজনদার অংশ সবসময় নিচের দিকে রাখা হয়, ফলে জাহাজ যতই কাত হোক না কেন নিচের ভারী অংশ তাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করে। আর এই কারণেই সমুদ্রের ভয়ঙ্কর ঝড়ের মাঝেও বিশাল জাহাজগুলি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। আসলে জাহাজের এই ভারসাম্যের পেছনে কাজ করে একটি জটিল বৈজ্ঞানিক হিসাব। জাহাজের ওজন কোথায় কেন্দ্রীভূত হচ্ছে এবং জলের ভাসমান চাপ কোথা থেকে কাজ করছে, এই দুয়ের দূরত্ব হিসাব করেই ইঞ্জিনিয়াররা জাহাজ তৈরি করেন। যদি জাহাজ খুব দ্রুত সোজা হয়ে যায় তাহলে সেটি ভয়ঙ্করভাবে দুলতে শুরু করবে, আবার খুব ধীরে ভারসাম্য ফিরে পেলে বিপদের সময় নিয়ন্ত্রণ হারাতে পারে। তাই প্রতিটি জাহাজকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে নিরাপত্তা এবং স্থিতিশীলতার মধ্যে একটি নিখুঁত ভারসাম্য
ভারসাম্য থাকে। তবে সমুদ্রেরও একটা সীমা আছে। যদি বিশাল ঢেউয়ের কারণে জাহাজ এতটাই কাত হয়ে যায় যে ডেকের এক পাশ জলের নিচে চলে যায়, তখন বিপদ শুরু হয়। কারণ সেই সময় সমুদ্রের জল ভেন্ট, দরজা বা ছোট খোলা অংশ দিয়ে ভেতরে ঢুকে পড়তে থাকে। আর একবার যদি প্রচুর জল জাহাজের ভেতরে আটকে যায়, তাহলে পুরো ভারসাম্য বদলে যায়। তখন জাহাজ আর আগের মতো নিজেকে সোজা করতে পারে না। ধীরে ধীরে সেটি আরও বেশি কাত হয়ে যায় এবং শেষ পর্যন্ত উল্টেও যেতে পারে। কিন্তু একটি মজার বিষয় আপনি কি জানেন? এত বড় জাহাজ আসলে পুরোপুরি শক্তভাবে তৈরি করা হয় না। কারণ বিশাল ঢেউয়ের উপর চলার সময় জাহাজের শরীর সত্যি বাঁকতে থাকে। কখনো মাঝের অংশ উপরের দিকে উঠে যায়, আবার কয়েক সেকেন্ড পর উল্টো দিকে নেমে যায়। অর্থাৎ পুরো জাহাজটা ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে বিশাল ইস্পাতের সাপের মতো মোচড়াতে থাকে। আর এই কারণেই জাহাজকে সামান্য নমনীয়ভাবে তৈরি করা হয়। যদি এটি পুরোপুরি শক্ত হতো, তাহলে কয়েকটি বিশাল ঢেউই জাহাজকে মাঝখান দিয়ে ভেঙে ফেলতে পারত। ঝড়ের সময় জাহাজের ভেতরে অদ্ভুত শব্দ শোনা যায়। ইস্পাতের চাপা গোঙানি, ধাতব জয়েন্টের কর্মর শব্দ। মনে হয় যেন পুরো জাহাজটা নিঃশ্বাস নিচ্ছে। কারণ প্রতিটি ঢেউ জাহাজের গায়ে কয়েক হাজার টনের চাপ সৃষ্টি করে। আর যদি ঢেউগুলি ঠিক একই ছন্দে বারবার আঘাত করতে থাকে, তাহলে সেই কম্পন ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে ওঠে। একে বলা হয় রেজোনান্স। এই ঘটনায় কখনো কখনো বিশাল জাহাজকে মাঝখান থেকে ভেঙে ফেলতে পারে। এই বিপদ কমানোর জন্য জাহাজের ভেতর অনেকগুলি আলাদা অংশে ভাগ করা থাকে। মাঝখানে শক্ত স্টিলের দেওয়াল থাকে, যাতে একদিকে ফুটো হলেও পুরো জাহাজে জল ছড়িয়ে পড়তে না পারে। অর্থাৎ একটি অংশ ডুবে গেলেও বাকি অংশ জাহাজকে ভাসিয়ে রাখতে পারবে। টাইটানিকের পর থেকে এই প্রযুক্তিকে আরও উন্নত করা হয়েছিল। তবে শুধু প্রযুক্তি নয়, এখানে ক্রুদের সিদ্ধান্ত সমানভাবে গুরুত্বপূর্ণ। ঝড় আসার অনেক আগেই ক্যাপ্টেন আবহাওয়ার রিপোর্ট দেখতে শুরু করে। কখনো জাহাজ ঘুরিয়ে অন্য পথে নিয়ে যাওয়া হয়, কখনো বন্দরে অপেক্ষা করা হয়। কারণ সমুদ্রের সবচেয়ে বড় নিয়ম হলো ঝড়কে হারানোর চেষ্টা নয়, বরং যতটা সম্ভব ঝড়কে এড়িয়ে চলা। তবে যদি ঝড় এড়ানো না যায়, তখন চলে প্রস্তুতি। হাজার হাজার টনের কন্টেনারকে শক্ত লক দিয়ে আটকে দেওয়া হয়। প্রতিটি দরজা বন্ধ করে জলরোধী করা হয়। ছোট ছোট খোলা অংশ পরীক্ষা করা হয়, কারণ একটি ছোট ফুটো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। এমনকি জাহাজের ভেতরের যন্ত্রপাতি বা আসবাব পর্যন্ত বেঁধে রাখা হয়, কারণ 50 ডিগ্রি পর্যন্ত কাত হয়ে গেলে ছোট জিনিসও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এরপর ক্যাপ্টেন সমুদ্রের ঢেউয়ের উপরে নজর রেখে জাহাজের গতি এবং কোণ ঠিক করে। কারণ ভুল কোণে ঢেউ আঘাত করলে পুরো জাহাজ প্রচণ্ডভাবে দুলতে শুরু করবে। আবার দ্রুত চললেও বিপদ, খুব ধীরে চললেও বিপদ। তাই প্রতিটি মুহূর্তে শুধু সিদ্ধান্ত নিতে হয়। এছাড়াও জাহাজের নিচের অংশে একটি বিশেষ জলের ট্যাঙ্ক থাকে, যেখানে জল ভরে ও খালি করে ভারসাম্য নিয়ন্ত্রণ করা হয়। তবে এই কাজেও ভুল করার কোনো সুযোগ থাকে না, কারণ অর্ধেক ভর্তি জলের ট্যাঙ্ক এক পাশ থেকে অন্য পাশে ছুটতে শুরু করলে জাহাজের ভারসাম্য আরও খারাপ হয়ে যেতে পারে। এই সব কিছুর মাঝেই দিনের পর দিন ঝড়ের সঙ্গে লড়াই চালিয়ে যায় গোটা ক্রু সদস্যরা। অনেক সময় টানা 2 বা 3 দিন পর্যন্ত কেউ ঠিকমতো ঘুমাতে পারে না, কারণ একটি ভুল সিদ্ধান্তই পুরো জাহাজকে সমুদ্রের তলায় পাঠিয়ে দিতে পারে। আবার ইতিহাস বলছে সব জাহাজ এই ঝড়ের মুখ থেকেই শেষ পর্যন্ত ফিরে আসতে পারে না। অনেক সময় সমুদ্রের শক্তি, প্রযুক্তি এবং মানুষের সমস্ত অভিজ্ঞতাকেও হার মানিয়ে দেয়। ইতিহাসে এমন ঘটনা অনেকবার ঘটেছে। সাধারণত আটলান্টিক মহাসাগর যখন হারিকেন ঝড় তৈরি করে, তখন তা উত্তর ও পূর্ব দিক থেকে বয়ে যায়। কিন্তু 2015 সালে হারিকেন ওয়াকিন ঠিক উল্টো পথে এগোতে শুরু করেছিল। আর সেখানেই ঘটেছিল এক ভয়ঙ্কর ভুল, কারণ সেই সময় বিশাল কার্গো জাহাজ এল ফারো ঠিক সেই রুট দিয়েই যাচ্ছিল। শুরুতে ঝড়টিকে খুব সাধারণ বলে মনে করা হয়েছিল, তবে উষ্ণ সমুদ্রের জলের কারণে কয়েক ঘন্টার মধ্যেই সেটি ভয়ঙ্কর ক্যাটেগরি 3 হারিকেনে পরিণত হয়। বাতাসের গতি পৌঁছে যায় ঘন্টায় 180 কিলোমিটারেরও বেশি। জাহাজের কিছু কর্মকর্তা তখনই বিপদের আশঙ্কা করেছিল। তারা ক্যাপ্টেনকে পথ পরিবর্তনের পরামর্শ দিয়েছিল, কিন্তু ক্যাপ্টেন মনে করেছিল সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। পরে তদন্তে জানা যায় তিনি কয়েক ঘন্টা পুরনো আবহাওয়ার তথ্য ব্যবহার করেছিল, অথচ জাহাজের স্যাটেলাইট সিস্টেমই তখন নতুন আপডেট ইতিমধ্যে দিয়েছিল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল ঝড়টি সরাসরি জাহাজের দিকেই এগোচ্ছে। আর এরপর 1 অক্টোবর ভোরের দিকে এল ফারো পৌঁছে যায় হারিকেনের সব
সবচেয়ে ভয়ঙ্কর অংশের কাছাকাছি। প্রায় 40 ফুট উঁচু ঢেউ, 100 মাইলেরও বেশি গতির বাতাস। ধীরে ধীরে জাহাজটি একদিকে কাত হতে শুরু করে। পরে জানা যায় কোথাও একটি ছোট খোলা অংশ দিয়ে জল ভেতরে ঢুকেছিল এবং কার্গো হোল্ডে জমা হচ্ছিল। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ইঞ্জিনের সিস্টেমে সমস্যা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই জাহাজ পুরো শক্তি হারিয়ে ফেলে। আর ইঞ্জিন বন্ধ মানেই সমুদ্রের জাহাজ প্রায় অসহায়, কারণ তখন সেটি ঢেউয়ের দিকে মুখ করে থাকতে পারে না। এল ফারো পাশ ফিরে ঝড়ের মুখে পড়ে যায়, আর সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর আঘাত আসে জাহাজের এক পাশের উপর। শেষ পর্যন্ত ক্যাপ্টেন জাহাজ ছাড়ার নির্দেশ দেয়, কিন্তু হারিকেনের মাঝখানে জাহাজ ছেড়ে পালানোও ছিল প্রায় অসম্ভব। সেই সময় এল ফারোতে পুরনো ধরনের খোলা লাইফ বোট জ্যাকেট ছিল, যেগুলি প্রচণ্ড ঝড়ের জন্য তৈরি করা হয়নি। কয়েক মিনিটের মধ্যেই পুরো জাহাজ সমুদ্রের অন্ধকারে হারিয়ে যায়। প্রায় 15,000 ফুট গভীরে ডুবে যায় এল ফারো। 2 বছর পরে সমুদ্রের তলা থেকে উদ্ধার করা হয় জাহাজটির ব্ল্যাক বক্স, আর সেখানেই ধরা পড়ে শেষ 26 ঘন্টার ভয়ঙ্কর অডিও রেকর্ড। তদন্তে উঠে আসে একের পর এক ভুল সিদ্ধান্ত, পুরনো নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভুল আবহাওয়ার তথ্য এবং অবহেলার গল্প। এই ঘটনাটি একটি জিনিস পরিষ্কার করে দিয়েছিল, সমুদ্র কখনো ভুল ক্ষমা করে না। জাহাজ যত আধুনিকই হোক, প্রযুক্তি যতই উন্নত হোক, শেষ পর্যন্ত একটি ছোট ভুল সিদ্ধান্তই হাজার হাজার টনের জাহাজকে সমুদ্রের তলায় পাঠিয়ে দিতে পারে। আপনার কি মনে হয়, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র ঝড়ের মধ্যে যদি আপনি থাকতেন, আপনার কি অনুভূতি হতো? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।